আসসালামু আলাইকুম প্রিয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা খুব দ্রুতই চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা দিন মনে হচ্ছে পরীক্ষা চলে আসছে, এখন এই সংক্ষিপ্ত সময়ে কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে এবং কিভাবে নিলে ভালো করা যাবে আশা রাখি, এবং জাস্ট সেই প্রস্তুতির বিষয়গুলো হচ্ছে আমি আজকে দেখাবো। আপনারা যারা লাইনে আছেন এবং প্রত্যেকে শেয়ার দিয়ে দিবেন। এমনও হতে পারে যে আজকের একটা কথার কারণে, আজকের একটা গাইডলাইনের কারণে আপনাদের সহ আপনাদের বন্ধু বান্ধবেরও অনেক উপকার আসতে পারে। সুতরাং আমরা প্রত্যেকেই শেয়ার দিয়ে দেবো যার যার পেজে, এবং দ্রুত আমরা সেই বিষয়গুলোই চালিয়ে যাব। তাহলে আমরা আসলে চলে যাই কিভাবে আসলে আমরা এই অল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারবো, তার সেই বিষয়গুলো দেখব ইনশাল্লাহ। এখন আসেন, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। অনেকে আছেন হয়তো আমাকে চিনেন না, এরকম অনেকে আছেন। আমি আসলে অতি ক্ষুদ্র একজন মানুষ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স মাস্টার্স করেছি। আমি ৩৮তম বিসিএসের নন ক্যাডার হিসেবে মনোনীত হয়েছি। আমি বর্তমানে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি, এবং সামনে আমাদের ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আবার আরেকটা সার্কুলার হলো ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এবং বিশেষ একটা পরীক্ষা আছে ডাক্তার ভাই বোনদের জন্য, সেটা হচ্ছে ৪২তম বিসিএস প্রিলিমিনারি, এবং তাদের এটাই বিশেষ স্পেশালভাবে তাদের এই নিয়োগটা হয়ে যাবে, যেমনটা হয়েছে ৩৯তম বিসিএস পরীক্ষা। এখন আসেন, আজকে আমি যেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো হচ্ছে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে যে আজকের যে বিষয়গুলো আমি উপস্থাপন করব সেটা হচ্ছে বাংলাদেশের খুব কম ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন। আমার অবশ্য একজন গুরু আছেন, তিনি এই বিষয়গুলো করে থাকেন। এবং যারা যারা দেখছেন তারা প্রত্যেকেই একটু শেয়ার দিয়ে দেবেন। আপনার এই শেয়ারের কারণে হয়তো আপনার আর ফ্রেন্ড দেখতে পারবে। আমরা তাহলে সরাসরি চলে যাই। তার আগে একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক জানতে চাই, সেটা হচ্ছে সাউন্ড এবং লাইটিং, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। আমি এরপরেই শুরু করি ইনশাল্লাহ। সেই বিষয়গুলো
আপনারা যারা শুনছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানান লাইটিং প্লাস এগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি আলোচনা করছি, আমাকে শুনছেন আমার কিছু প্রিয় ভাই বোনেরা যাদেরকে আমি পড়িয়েছি এবং আছেন আমার অনেক পরিচিত জন, সিনিয়র জুনিয়র বড় ভাই বন্ধু বান্ধব অনেকে। হ্যাঁ, আমরা প্রত্যেকে শেয়ার দিয়ে দেব। এখন আসেন আমরা মূল আলোচনার পর্বে চলে যাই। সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আমরা সবাই মানে পরীক্ষায় অংশগ্রহণ করি। সবচেয়ে একটা বড় কথা হলো আমরা দেখবেন পরীক্ষায় অংশগ্রহণ করে হচ্ছে 4 লক্ষ, 4.5 লক্ষ, 3.5 লক্ষ এরকম স্টুডেন্ট পরীক্ষার্থী এক কথায়। সুতরাং অ্যাকচুয়াল পরীক্ষার্থী হচ্ছে কতজন? 50,000। অর্থাৎ বাংলাদেশে পুরো প্রস্তুতি নিয়ে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেয় মাত্র 50,000 এবং এই 50,000-এর মধ্যে কম্পিটিশন হয় এবং এই 50,000-এর মধ্যে প্রিলিমিনারিতে টিকে জাস্ট আসন সংখ্যার অনুযায়ী 10,000, 12,000, 15,000, 16,000, ক্ষেত্র বিশেষে 18 থেকে 20,000-এর মধ্যে টিকায়। সুতরাং এই 50,000 হচ্ছে আসল পরীক্ষার্থী, আর বাকি সবাই হচ্ছে দর্শক, যে সবাই পরীক্ষার আবেদন করে, সবাই বিসিএস এর আবেদন করে, আমি একটা করি, বন্ধু বান্ধব সবাই করছে আমি একটা করি, এরকম। এখন আপনাকে ওই 50,000-এর মধ্যে হচ্ছে নির্বাচন করতে হবে, 50,000-এর মধ্যে রাখতে হবে, সেই রকম একটা প্রস্তুতি নিতে হবে। আমাদের পরীক্ষার সময় আছে হচ্ছে মাত্র 60 দিন, 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। এবং এই 60 দিনের মধ্যে হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে। আসলে যারা পরীক্ষার্থী তারা কিন্তু সারা বছরই পড়েছেন, এতে সারা ওয়ার্ল্ড একটা মহামারী চললো, এই মহামারীর মধ্যেও কিন্তু আপনারা সকলেই পড়াশোনা করেছেন। কিন্তু বাস্তব পড়াশোনা হচ্ছে যেদিন পিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সার্কুলার অর্থাৎ পাবলিশ করেছে যে 19 মার্চ হচ্ছে পরীক্ষা, সেদিন থেকে হচ্ছে আসল প্রস্তুতি, আসল যুদ্ধ। এখন আসেন এই 60 দিনের যুদ্ধটাকে কিভাবে আমরা, এখন হচ্ছে আমাদের ডিফেন্স খেলার সময়, এখন ডিফেন্স খেলতে হবে, কোনোভাবে গোল খাওয়া যাবে না, কোনো রকম ঠেকে গোল দিতে হবে, অর্থাৎ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে হবে যে কোনোভাবে। এখন আসেন যারা আমাকে শুনছেন এবং যারা সত্যিকার অর্থে পরীক্ষার্থী তারা খুব দ্রুত ভিত্তিতে পিএসসির ওয়েবসাইট থেকে www.bpsc.gov.bd, আমি আবারও বলছি www.bpsc.gov.bd, এই ঠিকানায় থেকে খুব দ্রুত ভিত্তিতে বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাসটা ডাউনলোড করে নেন। আমি আপনাদের দেখাবো সত্যিকার অর্থে সংক্ষিপ্ত সময় একটা কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়গুলো। এর জন্য হলে এই কাজটুকু করতে হবে। উচিত ছিল যারা পরীক্ষার্থী প্রত্যেকের কাছে আশা রাখি সিলেবাসটা কিন্তু প্রিন্টেড কপি আছে, যেমনটা হচ্ছে আমার কাছেও কিন্তু আছে, ঠিক আছে। এবং এটা দেখে দেখে দাগিয়ে দেখে এটার উপরে টার্গেট রেখে রেখে পড়তে হবে। আরও আজকের যে বিষয়গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যানালাইসিস। আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। এটা হচ্ছে অ্যানালাইসিস, যে প্রত্যেকটা বিসিএস এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের কোন কোন টপিকস থেকে কিভাবে প্রশ্ন আসছে, কোন কোন টপিকস থেকে কিভাবে প্রশ্ন আসছে, হ্যাঁ, কোন কোন টপিকস থেকে কিভাবে প্রশ্ন আসছে সেই বিষয়গুলো এখানে আছে। আমি জাস্ট সেই বিষয়গুলো উল্লেখ করে করে দিব যে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দিয়ে পড়বেন। এখন আসেন আমরা সর্বপ্রথমে চলে যাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা টোটাল মার্ক হচ্ছে 200, টোটাল মার্ক হচ্ছে 200। এই 200 মার্কের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এখানে 15 + 20 সমান হচ্ছে 35 মার্ক। এই ভাষা সাহিত্য, ভাষা মানে আমরা সাধারণভাবে বুঝি যে ব্যাকরণ পাঠ, এই ব্যাকরণ পাঠ থেকে আসবে 15 নম্বর এবং সাহিত্য পাঠ থেকে আসবে হচ্ছে 20 নম্বর, মোট হচ্ছে 35। আপনার প্রিপারেশনটা হচ্ছে কোন পর্যায়ে, আপনার প্রস্তুতিটা হচ্ছে কোন পর্যায়ে, এই বিষয়গুলো দেখতে হবে। এরপরে আসেন, এরপর হচ্ছে ইংলিশ লিটারেচার অ্যান্ড
ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই ল্যাঙ্গুয়েজের মিনিংটা কিন্তু হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, ঠিক আছে। গ্রামার থেকে প্রশ্ন আসবে 20 এবং ইংরেজি সাহিত্য অর্থাৎ লিটারেচার পার্ট থেকে প্রশ্ন আসবে 15, মোট হচ্ছে 35। 70 নম্বর, অর্থাৎ দুইটা সাবজেক্ট যদি আপনি খুব ভালোভাবে পড়েন আপনার 70 নম্বরের প্রস্তুতি কমপ্লিট। এরপরে আসেন বাংলাদেশ বিষয়াবলী 30 নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী 20 নম্বর, সাধারণ বিজ্ঞান 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে 15, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা 15, ভূগোল বাংলাদেশ ও বিশ্ব, ভূগোলের যে অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এটা হলো বাংলাদেশ ও বিশ্ব। এবং আছে আরও পার্ট আছে, শুধু কিন্তু ভূগোল না, আমরা বুঝি ভুল। আর একটা পার্ট হচ্ছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকেও কিন্তু প্রশ্ন, অর্থাৎ এই দুটা খণ্ড মিলে আসে হলো 20 নম্বর। নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে আসে ভূগোল বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসে 10 এবং নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এখান থেকে কিন্তু 10। এই টোটাল যোগফল হচ্ছে উস্তাদজি আমি একটু ব্যস্ত আছি, আমি লাইভে আছি, লাইভে পরে ফোন দেন প্লিজ। আমি ব্যস্ত আছি। এখন আসেন, সরি ফর দ্যাট, আমার এক উস্তাদ যে আমাকে ফোন দিয়েছিলেন এবং আসলে ফোন কেটে দেওয়ার পরে উনি হয়তো বুঝতে পারেন নাই বিষয়গুলো, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে ব্রেক। এখন আসেন যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম, যে এই 200 মার্ক, এই টোটাল 200 মার্কের মধ্যে আমাদেরকে কিন্তু প্রস্তুতি নেবে। একটা বিষয় খেয়াল করেন, বিশেষ পরীক্ষা দিতে আসছে আমরা, আমাদের উচিত এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বোঝা, আমাদের উচিত এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নখদর্পণে রাখা। যেমন কেউ কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যে খুব এক্সপার্ট, কেউ ইংরেজিতে এক্সপার্ট, কেউ বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীতে এক্সপার্ট। যারা সায়েন্সের স্টুডেন্ট, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এরা কিন্তু এই সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, এই পার্টগুলো তারা কিন্তু স্ট্রং জোন। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে ভাবতে হবে যে আমার স্ট্রং জোন কোনটা, আমি কোন বিষয়গুলো খুব ভালোভাবে বুঝি, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এরপরে এখন আসেন আমি আসলে এখান থেকে এগুলা মার্ক বোঝাচ্ছি, আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট না পড়লেও আপনি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন, কোন কোন বিষয় আপনি না পড়লেও খুব ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন, সেই বিষয়গুলো একটু খেয়াল করে আমরা সবাই এই দুইটা সাবজেক্টকে আমরা একটু গোল মার্ক দিয়ে রাখি। কারণ আপনি পরীক্ষার হলে ঢুকে দেখবেন বিগত প্রশ্নগুলো যখন আপনি একটু অ্যানালাইসিস করবেন, তখন আপনি দেখবেন যে নৈতিকতা মূল্যবোধের যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো হচ্ছে পড়লেও আপনি পারবেন, আবার পড়লেও আপনি পারবেন না, না পড়লেও আপনি পারবেন, আবার না পড়লেও আপনি পারবেন না, বিষয়গুলো এরকম। এই নৈতিকতা, এইটা হচ্ছে শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু দেখব, বিগত প্রশ্ন। এবং ভূগোল থেকে যে বিষয়গুলো, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা বিগত প্রশ্ন দেখব। অর্থাৎ বিগত মানে হচ্ছে এটা হলো 35তম বিসিএস থেকে 35 থেকে 40, এই 35 থেকে 40তম বিসিএস এর প্রিলিমিনারি পর্যন্ত আমরা হচ্ছে এই ভূগোল এবং নৈতিকতার বিষয়গুলো এখন থেকে প্রস্তুতি নেব। এবং ভূগোলের একটা বড় অংশ, ভূগোলের একটা বড় অংশ আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনার কাভার দেবে। ভূগোলের একটা বড় অংশ আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাভার দেবে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। অর্থাৎ আপনার সাবজেক্ট হচ্ছে এখন 10টা না 8টা।
এখন আপনার সাবজেক্ট হচ্ছে 8টি। এবং আপনার সাবজেক্ট হচ্ছে এখন কয়টি? আপনার সাবজেক্ট হচ্ছে এই 8টি। এই 8টা সাবজেক্টের আপনার প্রস্তুতি নিতে হবে। এখন আসেন এই 8টা সাবজেক্টের কিভাবে প্রস্তুতি নেবেন। কেউ হচ্ছে বাংলা সাহিত্যে যদি ভালো থাকেন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার পড়াশোনা করতে হবে। পড়তে হবে কিভাবে, আমি কিছু বিষয় বলি, আপনি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আজকে থেকেই, আজকে হচ্ছে তারিখ হচ্ছে কত তারিখ? আজকের তারিখ হচ্ছে 17ই জানুয়ারি। অর্থাৎ আপনি আজকে থেকে একটা রুটিন করে ফেলবেন। রুটিনের মধ্যে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেইভাবে আসলে প্রস্তুতি নেই, পড়াশোনা করি, আমার কাজ হচ্ছে আমি এক একটা সাবজেক্ট করে টার্গেট নেব এবং 2 দিন বা 3 দিন 5 দিন টাইমের উপরে ডিপেন্ড করে সময় নেব। একটা সাবজেক্ট 3 দিন আমি নিলাম, সাপোজ আমি বাংলা ভাষা ও সাহিত্য সাবজেক্টটা আমি 3 দিন পড়ব। এই 3 দিনের মধ্যে এই সাবজেক্টটা আমি শেষ করব A to Z। সিলেবাসে যে টপিকসগুলো আছে, যে বিষয়গুলো আছে, যে কোনো একটা বই ধরবো, সহায়ক বই, সেই বইটা ধরে আমি শেষ করে ফেলবো। এরপরে আসেন, এটা সাপোজ আমি 3 দিন সময় নেব এবং প্রতিদিন আমি এখন থেকে 1 মাস, আগামী 1 মাসের মধ্যে আপনার এই 10টা সাবজেক্ট, এই 10টাও যদি ধরি, 1 মাসে প্রতি সাবজেক্টে যদি আপনি 3 দিন করে সময় নেন, 3 10 কে 30, আপনার 1 মাসের মধ্যে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট একবার রিভিশন হবে। এবং প্রতিদিন আমি এটা একটু মুছে ফেলবো, এটা একটু মুছে ফেলবো, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো শেয়ার না করলেই নয়। সাবজেক্টগুলো সবাই আমরা একটু দেখে রাখি, আমি এখনই মুছে ফেলছি। সেটা হলো, খেয়াল করে দেখেন, আপনার সময় হলো 60 দিন। 60 দিনের যে হিসাবগুলো করবেন, সেটা হচ্ছে প্রতিদিন যে কাজটা করতে হবে, প্রতিদিন যে কোনো মডেল টেস্ট দিতে হবে। এই 60 দিনের মধ্যে 30 দিনের যে হিসাবটা, 30 দিনের হিসাব কি দিতে হবে? 2টা করে যদি মডেল টেস্ট দেন, তাহলে 30 দিনে মডেল হবে হচ্ছে 60টা। অর্থাৎ আগামী 30 দিনে আপনার 60টা মডেল টেস্ট শেষ হবে। আমি বলে দেই, অনেক কোম্পানির বিজ্ঞাপন হয়ে যায়, যাক প্রফেসরস, অ্যাসুরেন্স, আরও বাজারের যত মডেল টেস্ট আছে, মিনিমাম 2-3 আইটেমের মডেল টেস্ট কিনবেন। মডেল টেস্ট কিনে আপনি এই মডেল টেস্টগুলো দিবেন। অনলাইনে অনেক কোচিংয়ে মডেল টেস্ট হয়। অনেকেই চিন্তা করেন অনলাইনে পরীক্ষা দিব, বাট নিজের কম্পিটিশনটা কিন্তু জানতে হবে। সেখানে আপনার পার্টিসিপেট করতে পারেন যদি আপনার সুবিধাজনক মনে হয়। যদি ফিজিক্যালি দেওয়ার সুযোগ থাকতো, যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ফিজিক্যালি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকতো, আমি বলতাম আপনি অবশ্যই মিনিমাম 2-3টা কোচিংয়ে গিয়ে মডেল টেস্ট দেন। প্রত্যেকটা দিন মডেল টেস্ট দেবেন, নিজেকে যাচাই করবেন। এই মডেল টেস্ট প্রতিদিন দিতে হবে 2টা করে। এতে আপনার ঘুম 24 ঘন্টার মধ্যে যদি 24 ঘন্টা নাও পারতে হয়, তারপরও প্রস্তুতি নিতে হবে। টেবিলে মাথা রেখে ঘুমাবেন, টেবিলের উপরে মাথা রেখে ঘুমাবেন, জিমাবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন 5 মিনিট 10 মিনিট। এই চোখ হচ্ছে এমন জিনিস, যদি আপনি 10 মিনিটের বিশ্রাম দেন, 5 মিনিটের বিশ্রাম দেন, আপনি আবার 2 ঘন্টার লোড নিতে পারবেন ইনশাল্লাহ। আমি এই কাজটা করেছি বলে কিন্তু আপনাদের বলছি। আমি যে কাজগুলো করি না, সেই কাজ সহজে কাউকে বলার চেষ্টা করি না। এখন আসেন, আপনাকে অবশ্যই প্রতিদিন 2টা করে মডেল টেস্ট দিলে 30 দিন আপনার 60টা মডেল টেস্ট হবে। প্রথম 30 দিনের হিসাব। এরপরে হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা সাবজেক্ট, সেটা হতে পারে বাংলাদেশ অ্যাফেয়ার্স অর্থাৎ BA, হতে পারে IA ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হতে পারে ইংলিশ, হতে পারে বাংলা। যে কোনো সাবজেক্ট আপনার যেখানে দুর্বলতা আছে, দুর্বলতা থাক আর না থাক, আপনার প্রত্যেকটা সাবজেক্ট মানে যার সিলেবাস এবং নাম্বার 35 নাম্বার, কিন্তু
এবং 15 নাম্বার হিসাব করবেন। প্রত্যেকটা সাবজেক্ট আপনি এখন থেকে অ্যাভারেজে 3 দিন করে সময় নেন, অ্যাভারেজে 3 দিন, অর্থাৎ 10টা সাবজেক্ট সমান 30 দিন। এর মধ্যে আসি, আপনার নৈতিকতায় লাগবে 1 দিন, নৈতিকতায় 1 দিন, এবং ভূগোল বাংলাদেশ ও বিশ্ব ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 1 দিন, এটা হলো 2 দিন, আর বাকি থাকে 28 দিন। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কিছু সাবজেক্ট আছে আপনাকে প্রতিদিন পড়তে হবে। একটা হলো মডেল টেস্ট করতে হবে, আর যারা ম্যাথে দুর্বল আছে, সায়েন্সের স্টুডেন্টের জন্য ম্যাথ অনেক সহজ হয়, কিন্তু এরা পরীক্ষার হলে ম্যাথ গিয়ে কম পারে, কারণ সে ম্যাথ প্র্যাকটিস করে না। ইংলিশের স্টুডেন্ট সে চিন্তা করে আমি তো 5 বছর লিটারেচার পড়ছি, সুতরাং লিটারেচার আমার কাছে ইজি, বাট সে লিটারেচারে খারাপ করে, ইংলিশে খারাপ করে, গ্যারান্টি যদি সে না পড়ে, আর পড়লে সে ওইখানে তার প্লাস পয়েন্ট সে ভালো করে। সায়েন্সের স্টুডেন্ট বিজ্ঞানে খারাপ করে, ম্যাথে খারাপ করে, কম্পিউটার খারাপ করবে। কেন খারাপ করবে? কারণ সে এই সব ছোট বিষয়গুলোর উপর গুরুত্ব কম দেয়, সে আমি পারি বলে মানে একটা ভাব দেখায়। কোনোভাবে এই কাজ করা যাবে না। আপনি যতই পারেন আপনার স্ট্রং জোনগুলো আগে আপনার কাছে রাখেন। সুতরাং আপনি 1 দিন হলেও একটা বই রিভিশন দেন, শেষ করেন, ঠিক আছে? সুতরাং আপনি কাজ হবে 2টা বই আগে শেষ করে ফেলছি, এরপরে যে কোনো সাবজেক্ট 3 দিন করেও যদি নেন আপনার আরো 8টা, 3 8 24 দিন। সুতরাং আরো আপনার হচ্ছে 4 দিন বেঁচে থাকে 30 দিনের মধ্যে। মানে কোনো একটা সাবজেক্টে আপনার 3 দিনের জায়গায় 4 দিন লাগতে পারে, কোনো একটা সাবজেক্টে 5 দিনও লাগতে পারে, কোনোটায় 2 দিন লাগতে পারে। এখন আসেন, আপনি এই সব সাবজেক্টগুলো নিলেন, আমি কিন্তু শুরুতেই বলেছি নৈতিকতা এবং ভূগোল খুব কম পড়বেন, এবং এর জন্য বিগত প্রশ্নগুলোর বেশি বেশি রিভিশন দেবেন, এবং বিগত প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ একটু পড়বেন, দেখবেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আসেন, এই 30 দিনে এইভাবে একটা ডেকোরেশন করে ফেললেন, একটা ডায়াগ্রাম তৈরি করে ফেললেন, আপনার 30 দিনের মধ্যে পুরা সিলেবাস আপনার এট এ টাইমে রিভিশন হয়ে যাচ্ছে, পুরা বিষয়গুলো আপনার নখদর্পণে চলে আসছে। এবং এর মধ্যে কোন এই 30 দিনের ভিতরে কোন সাবজেক্টের কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দেবেন, আমি সেই বিষয়গুলো একটু পরেই আমার যে অ্যানালাইসিস ছিল সেখান থেকে আমি আপনাদের লিখে দেব, লাগলে বলে দেব, যা কিছু করার করে দেবো ইনশাল্লাহ। এরপর আসেন পরের যে 30 দিন, 60 দিনের মধ্যে শেষ 30 দিনের কিছু কাজ দিয়ে রাখি। শেষ 30 দিনের কাজ, সেটা হচ্ছে যে সব মডেল টেস্ট আপনি শেষ করেছেন, প্লাস বাজারে আরো যদি নতুন কোনো মডেল টেস্ট থাকে, এবং বিভিন্ন কোচিংয়ের অনেক প্রিন্টেড কপি পাবেন, বিভিন্ন কিছু পাবেন, একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনার বাকি 30 দিনে প্রতিদিন কমপক্ষে 4টা করে মডেল টেস্ট দিতে হবে, প্রতিদিন কমপক্ষে 4টা, অর্থাৎ 120 আর 60, অর্থাৎ আপনি 180টা মডেল টেস্ট আপনাকে দিতে হবে মিনিমাম। কেউ যদি 180 প্লাস মডেল টেস্ট মডেল টেস্ট দিতে পারেন, তাহলে তার প্রস্তুতি অনেক ভালো হবে। এবং মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই সলিউশন করবেন, উত্তর দেখবেন, পড়ে যাবেন। এখন আসেন, অনেকেই মডেল টেস্ট দেন, অনেকে কি করেন ম্যাথ করে না, অনেকে ইংলিশ করে না, অনেকে বাংলা করে না, অনেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স করে না। এই কাজগুলো কখনোই করা যাবে না। একটা মডেল টেস্ট প্রিলিমিনারি আপনার 200 মার্কের অ্যান্সার করার জন্য সময় পাবেন হচ্ছে 2 ঘন্টা, 2 আওয়ার্স। কিন্তু আপনি যখন বাসায় মডেল টেস্ট দিবেন, আপনার জন্য সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি 1 মিনিটও আপনি মডেল টেস্টের জন্য সময় ইনভেস্ট করবেন না। পরীক্ষা দিবেন কিভাবে? মডেল টেস্টের ভিতরে এরকম বৃত্ত ভরাট করার কোনো দরকার নাই। আপনি শুধু একটা লাল পেন অথবা কালো পেন দিয়ে প্রথমে টিক মার্ক দিয়ে যাবেন, লাল পেন দিয়ে পরে টিক দিবেন, কাটা দেবেন, যা কিছু করেন করবেন। এবং এইভাবে বইয়ের উপরে মায়া দেখায়া, বইয়ের উপরে পীড়িত করে, বইয়ের সাথে পরিষ্কার রেখে, বইয়ের সাথে কোনো পীড়িত নাই। বই তৈরি হয়েছে এবং বইগুলার তৈরি করার জন্য অবশ্যই আপনার বইকে ব্যবহার করতে হবে। বইয়ের উপরে যত বেশি দাগাবেন তত বই আপনার জন্য দোয়া করতে থাকবে। আমরা কি করি? আমরা হচ্ছে বই দাগাই না। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বই দাগাই না। আমরা কি করি? আমরা হচ্ছে বইকে অনেক সযত্নে রাখি, চকচক করে। চকচক করার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই বই দাগে পড়তে হবে। লাল, নীল, হলুদ, রূপালী, সোনালী, যত প্রকারের কালার আছে আপনাকে সেই কালারগুলো দিয়ে কয়েকবার করে আপনাকে পড়তে হবে।
এখন আসেন এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো দেখেন তো কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমি জাস্ট কয়েকটা কমেন্ট নেই, এরপরে আমি কি বলে আবার নেক্সট ধাপে সরাসরি চলে আসি। স্যার আমি 2 দিন করে নিয়েছি, ওকে ফাইন। কেউ যদি 2 দিন করে নিয়ে ভালো কিছু করতে পারেন, কেউ যদি 2 দিন করে নিয়ে ভালো পড়তে পারেন, এটা তার ক্যাপাসিটির উপরে নির্ভর করে। অর্থাৎ 2 দিন করে নিলে 20 দিনে তার রিভিশন শেষ। ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। এরপরে আসেন এই একজন লিখছেন আমি তো পড়াই খুঁজে পাই না স্যার। এই আমি তো পড়াই খুঁজে পাই না স্যার, এই সব বিষয়গুলো কিন্তু চলবে না, কারণ এটা হলো ফাঁকিবাজি কথা। হ্যাঁ, অনলাইনের যুগে এই ধরনের ফাঁকিবাজি কথা চলবে না। আর তাহলে আপনি ওই যে মানে ধরেন 4.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট, আপনি হচ্ছেন 4 লক্ষর মধ্যে, আপনি কিন্তু 50,000-এর মধ্যে কোনোভাবেই আসতে পারবে না। সুতরাং একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, এখন আসেন আমি আপনাদের কিছু, আসলে আমি সাজেশন দেব না, আমি আপনাদেরকে কিছু অ্যানালাইসিস শেয়ার করব যে এ পর্যন্ত 35তম বিসিএস থেকে বর্তমান পর্যন্ত বিসিএস এর পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আপনার কি বলে এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু পুরাই প্যাটার্ন চেঞ্জ, অর্থাৎ 35 থেকে নতুন সিলেবাস নতুন আঙ্গিকে চলে আসছে। এখন আসেন যারা শুনছেন, আমাকে যারা শুনছেন তারা মোটামুটিভাবে অনেক রেসপন্স করতেছেন, ভালো লাগতেছে। আপনারা একটু শেয়ার দেন এবং আপনার আর একটা ফ্রেন্ডও জানতে পারুক বিষয়গুলো, দেখি। এখন আসেন আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আসলে উপস্থাপন করব সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকসগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যার সিলেবাস অনুসারে। সেটা হলো আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে অ্যানালাইসিস। এখানে যে অ্যানালাইসিসে দেখেন কোন বিসিএসে আমরা প্রথমে আসি বাংলা ভাষা ও সাহিত্য। যাদের সামনে সিলেবাস আছে তারা সিলেবাসটা নেন। দেখেন বাংলা ভাষা সাহিত্যে যে গ্রামার পার্ট, ভাষা পাঠে কি কি আছে, প্রয়োগ অপপ্রয়োগ। এই প্রয়োগ অপপ্রয়োগটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি জাস্ট আপনাদের একটু ধরিয়ে দেই। প্রয়োগ অপপ্রয়োগে 38তম বিসিএসে একটা কোশ্চেন আসছে এবং 35তম বিসিএসে একটা কোশ্চেন আসছে। 37তম এবং 36তম বিসিএসে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। বানান ও বাক্য শুদ্ধি খেয়াল করেন, এখান থেকে 38তমতে 2টা আসছে। আমার কাছে যে শিটটা আছে, যে অ্যানালাইসিসটা আছে, সেই অ্যানালাইসিসটা হচ্ছে 35 থেকে 38তম বিসিএস এর অ্যানালাইসিস। 39 এবং 40তম বিসিএস এর অ্যানালাইসিসটা করার মতন সুযোগ এবং সময় আমার হয়নি। ঠিক আছে, আপনারা জাস্ট এটার সাথে একটু সংযোজন করে নেবেন 39 এবং 40টা, যেহেতু 39 আবার বিশেষ। হ্যাঁ, বানান এবং বাক্য শুদ্ধি থেকে 38তমতে 2টা কোশ্চেন আসছে, 37তমতে 3টা কোশ্চেন আসছে, 36তমতে একটা কোশ্চেন আসছে এবং 35তমতে 2টা কোশ্চেন আসছে। সুতরাং বানান এবং বাক্য শুদ্ধি এই টপিকসটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত গুরুত্ব দিয়ে পড়তে হবে। সুতরাং এটা খুবই অল্প একটু বিষয়, কিন্তু অনেক মনে রাখার মতন এবং অনেক কঠিন মনে হয় আমাদের কাছে। এই পেজটা যদি আপনি খুব ভালোভাবে পড়েন, ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি মিনিমাম 2টা সর্বোচ্চ 3টা 4টা প্রশ্ন আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং 35টা প্রশ্নের মধ্যে বাংলা এখান থেকে 2-3টা প্রশ্ন আপনি কমন ফেলতে পারবেন যদি আপনি এই ধারাপাতটা অনুসরণ করেন। পরিভাষা নামে একটা বিষয় আছে। পরিভাষা থেকে দেখেন 38তমতে একটা, 37 একটা, 36 একটা, 35 একটা। তার মানে আপনি পরিভাষাটা যদি একটু ভালোভাবে পড়েন, এটা সম্পর্কে একটা ধারণা রাখেন, এই শর্ট টাইমের মধ্যে আপনি একটা প্রশ্ন নিশ্চিত পাবেন পরীক্ষার হলে। সমর্থক শব্দ 38 আসছে, 37 আসে নাই, 36 এবং 35 আসছে। সুতরাং সমর্থক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি ধরে নিতে পারেন একটা প্রশ্ন এখান থেকে পাবেন। বিপরীত শব্দ 38 এবং 35 আসছে। সুতরাং বিপরীত শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধ্বনি থেকে এত গুরুত্বপূর্ণ ধ্বনিটা আমাদের জন্য। ধ্বনি থেকে দেখেন 38 একটা, 37 2টা, 36 আসে নাই এবং 35তম বিসিএস 2টা কোশ্চেন আসছে। এরপরে দেখি আমরা বর্ণ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, 38 আসছে, 36 আসছে। শব্দ থেকে প্রতি বছর 2টা করে প্রশ্ন আসে শব্দ অধ্যায় থেকে। হ্যাঁ, এবং শব্দ একটা বড় অধ্যায়, এখান থেকে 2টা 3টা প্রশ্ন আসে। যেমন উপসর্গ কিন্তু এর মধ্যে একটা ইনক্লুডেড। উপসর্গ থেকে প্রশ্ন আসে,
বাগধারা থেকে আসছে, নত্যবিধান থেকে একটা প্রশ্ন। নত্যবিধান কিন্তু বানানের একটা অংশ, বাট নত্যবিধানের কিছু গ্রামার আছে, গ্রামার থেকে প্রশ্ন আসছে। এরপরে শব্দ থেকে প্রত্যেকটা বিসিএসে 2টা করে প্রশ্ন আসতেছে যে কোনোভাবে। পদ থেকে প্রশ্ন কম আসে, বাট 36-এ আসছে এবং 35-এ একটা প্রশ্ন আসছে। এরপরে প্রত্যয় থেকে প্রশ্ন আসছে 2টা 38-এ, 36-এ আসছে একটা এবং 35-এ আসছে একটা। সমাস থেকে আসছে একটা, 37-এ 2টা, 38-এ একটা। সমাস এত গুরুত্বপূর্ণ একটা টপিক, সমাজটা যদি কেউ একটু ভালোভাবে পড়েন আপনি নিশ্চিত একটা প্রশ্ন পাবেন এবং পাবেনই। সুতরাং এই যে বিষয়গুলো আলোচনা করলাম, খেয়াল করে দেখেন, এইগুলো যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব গুরুত্ব সহকারে, কারণ এত বছর তো পড়াশোনা করেছেনই, একটু পড়েন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। এবং আমি কিছু বিষয় বলি, সেটা হচ্ছে কি সাহিত্য পাঠ। বাংলাদেশে সাহিত্য পাঠে 20টা প্রশ্ন আসে। আমি অল্প কটা লেখকের নাম আপনাদের সামনে উপস্থাপন করব, যে লেখকগুলো পরীক্ষায় আসবেই এবং আসতেছেই। বিষয়গুলো এরকম পড়ুন। যেমন লিটারেচারের আবার কিছু ভাগ আছে, সাহিত্যের কিছু ভাগ আছে। প্রাচীন ও মধ্যযুগ থেকে 5টা প্রশ্ন আসে। অর্থাৎ আপনি যে প্রাচীন যুগের যে সাহিত্য খুবই কম, যেমন চর্যাপদ যদি আপনি ভালোভাবে পড়েন এবং ওই রিলেটেড প্রশ্ন পড়েন, 2-3টা প্রশ্ন পাবেন। এবং আপনি মধ্যযুগ থেকে যদি একটু ভালোভাবে পড়েন, অর্থাৎ 2-3টা, অর্থাৎ এখান থেকে 5টা প্রশ্নই কমন পাওয়া সম্ভব। পুরোনো প্রশ্ন কখনোই চেঞ্জ হয় না, আসেই। সবাই যদি পারে আপনিও পারবেন, চ্যালেঞ্জ থাকতে হবে। এরপর আসেন, আমরা চলে যাবো আধুনিক যুগে। আমি কিছু কবিদের নাম বলছি, যদিও লিখে দেওয়া খুব কঠিন। যদি আমি লিখে দেই তাহলে দেখা যাবে যে আরো অনেক বেশি সময় লাগবে, কারণ বেশি দীর্ঘ সময় নিলে পারে আপনারা যারা শুনছেন অনেকের কাছে বিরক্ত আসতে পারে। কিন্তু বিরক্তও যদি আসে ভাই, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবেই। সেটা হচ্ছে এখন আসেন, এই যে একজন লিখছে সব বিষয়ের আসেই এমন অধ্যায়গুলো বলে দেন স্যার। হ্যাঁ, এই অধ্যায়গুলো কিন্তু আমি বলে দিচ্ছি স্যার। কোনো টপিক বাদ দিতে হবে, সেগুলো একটু বলবেন। টপিকগুলো আমি আসলে বলবো না, বিসিএস প্রিলিমিনারিতে টপিক বাদ দিতে হবে। টপিক বাদ বলে কিছু নয়, আপনি কম পড়বেন, কম গুরুত্ব দিয়ে পড়বেন, একবারের জন্য হলেও পড়বেন। কোনো বছরে আসে না, দেখবেন আপনি এবারে বাদ দিয়ে দিয়েছেন, এই বছর ওই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে। আপনি হয়তো গুরুত্ব সহকারে, এত গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন নয়, বাট আপনি পড়বেন। এরপর আসেন, কম গুরুত্ব দিয়ে পড়বেন। এরপর আমরা যে বিষয়গুলো, আমি এই যে বাংলা সাহিত্যের কিছু লেখকের নাম সম্পর্কে বলছি, এগুলা আসেই পরীক্ষায়। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে 35তমতে আসছে, 38তমতে আসছে, তার মানে কি খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরে 1-2টা করে প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক বিসিএসে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি মিনিমাম একাধিক প্রশ্ন এখান থেকে আপনি পাবেন। কাজী নজরুল ইসলাম প্রতি বছর প্রশ্ন আসে এখান থেকে এবং আসতেছে। আপনি যদি ভালোভাবে পড়েন একটা প্রশ্ন পাবেনই। অর্থাৎ সাহিত্য থেকে যে 20টা প্রশ্ন আসবে, দেখেন অলরেডি আমি 2-3টা প্রশ্ন বলে দিছি। আর ওইখানে মধ্যযুগের আছে হচ্ছে 5টা প্রশ্ন, 7-8টা কাভারেজ। তারপর যদি আসে বঙ্কিমচন্দ্র থেকে গ্যাপ দিয়ে আসে, তার মানে এটা ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্ত গ্যাপ দিয়ে আসে। মীর মোশাররফ হোসেন আসে, কম গুরুত্বপূর্ণ, পড়বেন। এবং মীর মোশাররফ হোসেন নিয়ে খুবই কিন্তু কম পড়তে হয়, খুব বেশি পড়তে হয় না। দীনবন্ধু মিত্র কম গুরুত্বপূর্ণ, আসে এবং তাদের জন্য পড়তে হয় কিন্তু কম। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসে, তাও কম গুরুত্বপূর্ণ এবং টপিকস কিন্তু খুব কম। কায়কোবাদ থেকে আসে না। আসেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, অর্থাৎ ভাষা আন্দোলন নিয়ে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নিয়ে যেসব রাইটারদের প্রশ্নগুলো পরীক্ষায় প্রতি বছর আসে, এই প্রশ্নগুলো আসে। বর্তমান যুগের হুমায়ুন আহমেদ কিন্তু একজন গুরুত্বপূর্ণ রাইটার, হুমায়ুন আহমেদ থেকে প্রশ্ন আসে। এরপর আসেন যে কি বলে বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ দেখা যায় যে এই গ্রন্থটা কে লিখেছে, এই ধরনের কিছু প্রশ্ন আসে। এগুলো মানে খুঁজে পেতে একটু কষ্ট হয়। তার মানে হলো এই বিষয়গুলো আপনার জানতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন এসে থাকে। এবং দেখেন কিছু উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ, চরিত্র, উক্তি,
পত্রিকা, এগুলা থেকে উপন্যাস মানে কিন্তু এই যে কোন কোন ঔপন্যাসিকের গুরুত্বপূর্ণ কিছু ঔপন্যাসিক আছে, তাদের একটা দুইটা রচনা আছে এবং দেখা যায় ওইগুলাই পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা একটু গুরুত্ব দেব। এরপরে আসেন, দেখেন আমি কিন্তু খুবই কম রাইটারদের নাম বলেছি, হ্যাঁ। এবং বেশ এরপরে আমরা আসি ইংরেজিতে। ইংলিশের জন্য সত্যিকার অর্থে যারা ইংরেজি জানেন তাদের জন্য ইংলিশ না পড়লেই চলে, এবং শুধুমাত্র তাদের জন্য পড়তে হয় লিটারেচার পার্টটা, সাহিত্য পার্টটা একটু মুখস্থর বিষয় থাকে, এই মুখস্থর বিষয়গুলো করতে হয়। যারা গ্রামার জানেন এদের জন্য সব টপিক্সই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এসে থাকে পরীক্ষা। যেমন কি বলে পার্টস অফ স্পিচের দেখেন জিরান্ড থেকে পার্টিসিপল থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রিপোজিশনের জন্য একটা বই আছে, ওইখানে অল্প কিছু প্রিপোজিশন আছে যেগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। সবাই একটু নোট করে নেন, কমন মিস্টেক ইন ইংলিশ। অরিজিনাল যে বইটা পাওয়া যায় সেই বইটা থেকে আপনি একটু পড়ে নেবেন। প্রতি বছর দেখেন ফ্রেজ এবং ইডিয়মস থেকে প্রশ্ন আসে, ফ্রেঞ্চ এবং ইডিয়মস, এবং বেশিরভাগ ক্ষেত্রে আসে ফ্রেঞ্চ এবং ইডিয়মসের ইন্টারন্যাশনাল প্রশ্নগুলো। ফ্রেঞ্চ এবং ইডিয়মসের যেগুলো হচ্ছে কি বলে বিদেশি, যেমন ল্যাটিন ফ্রেঞ্চ, ঠিক আছে, ফরাসি, এই ধরনের গুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলোর প্রতি একটু গুরুত্ব দেবেন। ক্লোজ আসে পরীক্ষায়, ক্লোজ প্রতি বছরে আসে। কারেকশন থেকে প্রশ্ন আসে, একটা আসে না, যেমন টেন্স, ভার্ব, ঠিক আছে, ডিটারমিনার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এখান থেকে একটা দুটা প্রশ্ন, তিনটা চারটা পাঁচটা করে প্রশ্ন আসে। ইভেন 36তমতে 7টা, 35তমতে 6টা প্রশ্ন আসছে এখান থেকে। এরপর আসেন ভয়েস থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে, ন্যারেশন থেকে কম আসে। সিনোনিম, অ্যান্টোনিম, যারা মুখস্থ জন্মে করেন নাই, সিনোনিম অ্যান্টোনিম আমার মতন জীবনও যারা অ্যান্টোনিম সিনোনিম মুখস্থ করে নাই, তারা একটা কাজ করবেন, ফাঁকিবাজি পড়া। বিগত সালের বিসিএস সহ যে কোনো পরীক্ষায় বিগত কিছু প্রশ্ন পাওয়া যায়, এই প্রশ্নগুলো পড়বেন, কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, এগুলো ফাঁকিবাজি পড়া। সুতরাং এটা গেল হলো গ্রামার পার্ট থেকে। আমি ইংলিশ লিটারেচারের কিছু অর্থাৎ ইংরেজি সাহিত্যের কিছু ব্যক্তির নাম বলবো, সাহিত্যিকের নাম বলবো, বা রচনা যারা করেছেন এদের নাম আপনি একটু নোট করে নেবেন। এ জায়গা থেকে প্রশ্ন আসে এবং প্রতি বছর আসে। একটা পার্ট হলো পিরিয়ড, ইংলিশ লিটারেচারের কিছু সময়কাল, হ্যাঁ, পিরিয়ড, টাইম, এই টাইম থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসতেছে। তারপর টার্মস, অর্থাৎ দেখবেন যে কি বলে ডিলেমা কি, এই ধরনের টার্মস প্রতি বছরই প্রশ্ন আসে, 2টা 3টা 4টা করে প্রশ্ন আসে, প্রতি বছর আসে। এই টার্মগুলো অল্প কিছু টার্ম এবং রিপিট হয়, এই প্রশ্নগুলো দেখবেন। খেয়াল করে দেখবেন 35তমতে যে টার্ম আছে 36তম 37তমতে প্রায় একই টার্ম চলে আসছে। সুতরাং রিপিট হয় প্রশ্নগুলো, বিগত প্রশ্নের উপরে এখানে জোর দিবেন। কোটেশন থেকে পরীক্ষা প্রশ্ন হয়। 40তম বিসিএস এর কোটেশন যে কোথায় থেকে দিছে, লিটারেচার এত ডিফিকাল্ট করছে যে 6-7টার বেশি, 7-8টার মানে অ্যান্সার করা ডিফিকাল্ট। সবার জন্য কঠিন, শুধু আপনার জন্য নাকি আমার জন্য নাকি, সবার জন্যই কঠিন, ঠিক আছে। এরপরে বেশ কিছু রাইটার আমি নাম বলছি, আপনারা একটু নোট করে নেবেন। উইলিয়াম শেক্সপিয়ার, প্রতি বছর 1টা 2টা 3টা করে প্রশ্ন আসে। জর্জ বার্নার্ড শো অর্থাৎ জিবি শো, এস.টি. কলরিজ, থমাস গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডাব্লিউ.বি. ইয়েটস, জনাথন সুইফট, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, থমাস কিডি, আর.কে. নারায়ণ, টি.এস. ইলিয়ট, বেন জনসন, পার্সি বেশি শেইলি, যাকে আমরা পিবি শেইলি নামে চিনি, হেমিংওয়ে, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, ই.এম. ফস্টার, তারপরে গ্রাহাম গ্রিনি, ক্রিস্টোফার মার্লো, জর্জ ইলিয়ট, টনি মরিসন। এই যে রাইটারগুলোর নাম আমি বললাম, আপনি একটু পজ দিয়ে শুনে নেবেন। আমি ভিডিওটা গ্রুপে আপলোড করে রাখবো, আপনারা বারবার শুনে নেবেন। এই রাইটারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বেশি বেশি পড়বেন। এবং ইংলিশ লিটারেচারের আমি একটু সহজ করে দেই। এর পাশাপাশি হচ্ছে ইংরেজি সাহিত্যের বিগত প্রশ্নের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। বিগত প্রশ্ন, বিগত কি 35তম থেকে 40তম
বিসিএস, প্রিলি, হ্যাঁ, এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষায় এ যাবৎকালের যত সাহিত্য থেকে প্রশ্ন আসছে সব প্রশ্ন আমাদের জন্য কম ইম্পর্টেন্ট। এটা গেল হচ্ছে ইংলিশ লিটারেচার। এরপরে আমরা আসবো সেটা হচ্ছে গাণিতিক যুক্তি। এরপরে আছে হচ্ছে গাণিতিক যুক্তি। এরপরে হচ্ছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির যে বিষয়গুলো বলবো, দেখেন আমি একটু সহজ করে দিই ভাই, আপনার প্রশ্ন অ্যানালাইসিস করলে পারবেন, অ্যানালাইসিস আপনারা করেন না, জাস্ট আমি যেটা করেছি সেটার উপরে বলে দেই। লসাগু ঘসাগু থেকে প্রতি বছর প্রশ্ন হয়, তার মানে লসাগু ঘসাগু আমাদের জন্য ইম্পর্টেন্ট। শতকরা থেকে প্রতি বছর প্রশ্ন হয়, মুনাফা থেকে হয়, অনুপাত থেকে হয়, অনুপাত থেকে গ্যাপ দিয়ে হয়, লাভ ক্ষতি থেকে হয়, বীজগণিতের সূত্রাবলী থেকে প্রতি বছর প্রশ্ন হয়, উৎপাদক থেকে আপাতত প্রিলিমিনারিতে খুব বেশি প্রশ্ন আসতেছে না, তারপরেও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ উৎপাদক আমরা ছোটবেলা থেকে করে আসছি। এরপর আসেন সরল দ্বিপদী সমীকরণ, এখান থেকে গ্যাপ দিয়ে পরীক্ষা প্রশ্ন হয়। অসমতা, গাণিতিক যুক্তির গাণিতিক যুক্তির অর্থাৎ গাণিতিক যুক্তির যে বিষয় সেটা হচ্ছে সমতার, অসমতার কোনো বিকল্প নেই। এই অসমতা নামে অধ্যায়টার কোনো বিকল্প নেই, প্রতিটা বছর এখান থেকে প্রশ্ন আসে। আপনি এটা ভালো পারলে এটা আপনার জন্য 1 মার্ক, 100-এ 100। এরপর আসেন সূচক ও লগারিদম। এই সূচক ও লগারিদম খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে সূচক ও লগারিদম থেকে, এবং একটা না একাধিক 2-3টা করে পরীক্ষা প্রশ্ন আসে। এরপর আসবো আমরা ধারা। এই ধারা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এমন কোনো বছর নাই, হ্যাঁ, একটা 1-এর অধিক, এটা 2-এর অধিক, 2-3, এগুলা 2-3, সুতরাং এটা একটা, এটা 2-3, হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। সুতরাং এই যে আমি যে টপিকগুলো বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কোণ থেকে মাঝে মাঝে আসে, চতুর্ভুজ থেকে পরীক্ষায় প্রতি বছর আসে। বিন্যাস সমাবেশ এইরকম আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিন্যাস সমাবেশ, প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। পরিসংখ্যানের সম্ভাব্যতা থেকে প্রশ্ন খুব কম আসে, তবে যারা জানেন না তারা একটু জানার চেষ্টা করেন, তবে বিন্যাস সমাবেশ থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সুতরাং এই 15 মার্ক আপনি দেখেন আপনার কোন জায়গায় দুর্বলতা আছে এবং কোন জায়গায় আপনার স্ট্রং জোন আছে, আপনি সেগুলো একটু প্র্যাকটিস করেন এবং আপনি ভালো করবেন আশা রাখি। এরপর আসেন আমরা চলে যাব মানসিক দক্ষতা, খুবই সহজ। মানসিক দক্ষতা হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আপনার এত দক্ষতা ওইখানে গেলে বোঝা যায়। সহজ প্রশ্ন পরীক্ষার হলে অনেক কঠিন মনে হয়, হ্যাঁ, ওইখানে গিয়ে আপনি প্রশ্ন পড়বেন, আপনার মাথার ভিতরে এমনভাবে কাজ করবে। মেন্টাল এবিলিটি টপিকস বা প্রশ্নগুলো আপনি একদিনে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার বেশি লোড নিতে পারবেন না, আপনার মাথা ঘুরে যাবে। সুতরাং এই মেন্টাল এবিলিটির সহজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে খুব বেশি কঠিন প্রশ্ন করে না, সেটা হচ্ছে বিগত প্রশ্ন। কোন জায়গার বিগত প্রশ্ন? প্রিলির হলো 35 থেকে সর্বশেষ 40তম সকল প্রশ্ন, এবং লিখিত সম্ভবত 27তম বিসিএস থেকে 40তম 27তম বিসিএস থেকে লিখিত গণিত পরীক্ষায়, অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রথমবারের মতন কি বলে মানসিক দক্ষতা যোগ হয়েছে 27 কি 26তম বিসিএস থেকে লিখিত পরীক্ষা, অর্থাৎ 27 থেকে বর্তমান 40তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন। আপনি যদি মেন্টাল এবিলিটির জন্য এই প্রশ্নগুলো শুধু রিভিশন দেন, বিলিভ ইট অর নট, আপনি 15টা প্রশ্নের মধ্যে মিনিমাম 10টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এরপর আসেন মানসিক দক্ষতা। তার মানে আমাদের জন্য কি হয়ে গেল? অনেক ইজি হয়ে গেল। এরপর আমরা যে বিষয়গুলো দেখব এটা হচ্ছে খুবই কঠিন। কাদের জন্য? যারা হচ্ছে আমার মতন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার মতন সায়েন্স না। যারা আমার মতন আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে বিজ্ঞান হচ্ছে বিপদ। কেমন বিপদ? আগের দেখা গেল যে 35তম বিসিএস এর আগে সবাই বলতো যে প্রিলিমিনারি পরীক্ষায় ঢুকে প্রথম বিজ্ঞান প্রশ্নে অ্যান্সার করবেন, কারণ তখন প্রথমে বিজ্ঞান থেকে
বিজ্ঞান থেকে 20টা প্রশ্ন আসতো, তার 18টা প্রশ্ন ছিল প্রিভিয়াস কোশ্চেন। আর এখন এই বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন আসে প্রিভিয়াস কোশ্চেন খুবই কম থাকে, প্রতি বছরই খুবই কঠিন থেকে কঠিনতর প্রশ্ন হয় বিজ্ঞানে। এই জন্য বিজ্ঞানের জন্য বিগত প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা, তাদের জন্য না, তারা এর থেকে বেটার কিছু জানেন, তারা টপিকস ওয়াইজ পড়বেন। আর যারা আমার মতন আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা অবশ্যই কী করবেন, বিগত প্রশ্নগুলো দেখবেন এবং এইখান থেকে যে টপিক্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখবেন। এর পাশাপাশি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের বিষয় সেটা হলো টপিকসগুলো দেখবেন, বিগত প্রশ্ন দেখবেন এবং যেটা খুবই গুরুত্ব দিতে শিখবেন নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই। দশম শ্রেণীর শুধু বিজ্ঞান একটা বই আছে, সেই বিজ্ঞানের সিলেবাস অনুযায়ী যে অংশগুলো আছে সেই অংশগুলো একটু দেখে যাবেন, একবার দুবার একটু রিডিং করবেন, দেখবেন আপনার ভালো কাজে দিবে পরীক্ষায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার কাছে মনে হবে যে এই প্রশ্নটাই তো আমি দেখেছিলাম। এখন আসেন আন্তর্জাতিক বিষয়াবলী, এটা হলো আমার সাবজেক্ট, আমি যেইভাবে বলবো সেইভাবে আপনারা পড়বেন এবং 20টা প্রশ্নের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলীর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 20টা প্রশ্ন আসবে পরীক্ষায়। আপনি 20টার মধ্যে মিনিমাম 18টার প্রশ্নের অ্যান্সার করে আসবেন নির্দ্বিধায়, যত কঠিন প্রশ্ন ইনশাল্লাহ। কিভাবে আসেন, আমি যারা আমার পূর্বের কখনো ক্লাস করেছেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেখানে আমি ম্যাপ কেন্দ্রিক যে পড়াশোনাগুলো করেছি সেগুলো থেকে আমি কিছু বিষয় লিখে দেই। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কি কি পড়বেন। প্রথমে 1 নম্বরে পড়ব হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার কি কি পড়ব, সংস্থার পড়ব হচ্ছে সদর দপ্তর, পড়ব হচ্ছে প্রতিষ্ঠা সাল, পড়ব হচ্ছে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, পড়ব হলো আন্তর্জাতিক সংস্থার, এরপরে পড়ব হচ্ছে বর্তমান ও প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান ও প্রতিষ্ঠাকালীন সদস্য। এইটা হলো আমরা আন্তর্জাতিক বিষয় বলি। পড়ব হলো পূর্ণরূপ, খুব কম আসতেছে ইদানিং কিন্তু আসে, হ্যাঁ, পূর্ণরূপ। আর একটা হলো ধরন, সংস্থার আর একটা পড়ব ধরন, কি ধরনের সংস্থা। এটা অল্প কিছু পরীক্ষার প্রশ্ন আছে, সেটা কি ধরনের সংস্থা, যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এই বিষয়গুলো আমরা দেখব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের গেল এটা। এই সংস্থা থেকে, সংস্থা থেকে আপনি কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে, সংস্থা থেকে আপনি প্রশ্ন পাবেন মিনিমাম 4টা থেকে 5টা প্রশ্ন, আরও বেশি প্রশ্ন পেতে পারেন। এই যে এই পূর্বের প্রিভিয়াস কোশ্চেনে দেখা যাচ্ছে 7-8টা প্রশ্ন আসছে সংস্থা থেকে, শুধু সংস্থাকে কেন্দ্র করে। এরপরে আসেন আমরা বলবো সংস্থার জাতিসংঘ খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, আসবে এই পরীক্ষায়, আসেই। এরপরে আমরা দেখব কূটনৈতিক পরিভাষা, এই যে পিং পং, যেমন পিং পং। হ্যাঁ, এরপর আসেন আমরা দেখব হচ্ছে কোন মহাদেশের, মানে কোন মহাসাগরের মধ্যে কোন দেশটা আছে। হ্যাঁ, এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশ পড়বো, কিছু গুরুত্বপূর্ণ দেশের নাম পড়বো, যে দেশের ঘটনাগুলো পড়বো, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ভারত, এরপরে পড়বো পাকিস্তান, মিয়ানমার, এরপরে আমরা পড়বো হচ্ছে যুক্তরাজ্য, পড়বো ফ্রান্স, পড়বো জার্মানি, আমরা পড়বো হচ্ছে অস্ট্রিয়া, আমরা পড়বো হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইসরায়েল, ফিলিস্তিন। ঠিক আছে, ইসরায়েল, ফিলিস্তিন, এই সব দেশগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং বিশ্বে আলোচিত কিছু দেশগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীর কিন্তু কিছু চলমান কিছু ঘটনা আসে। আমি একটা জিনিস বলি, সাম্প্রতিক পড়ার জন্য আপনার এত দুনিয়াদারি পড়ার দরকার নাই। মনে রাখবেন, যে প্রশ্ন আপনি পারেন না সে প্রশ্ন কেউ পারবে না, যে প্রশ্ন আপনি পারেন সেই প্রশ্ন যেন কোনোভাবেই পরীক্ষা আপনার ভুল না হয়। এরপরে যে বিষয়গুলো দেখবেন, কিছু দিবস পরীক্ষায় আসে। এরপরে কিছু গ্রন্থের নাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এটা আমাদের কিছু গ্রন্থ, আমরা ওই কি বলে অনেক বড় বড় রাইটারদের কিছু গ্রন্থ আছে যেগুলো এসে থাকে, আমরা দেখতেছি আন্তর্জাতিক বিষয়গুলোতে আসে।
এরপরে আমরা পড়বো হচ্ছে কিছু সম্মেলন। রিসেন্টলি গুরুত্বপূর্ণ আর একটা টপিকস আমি আসলে ভুলে গেছি, মনে পড়েছে, সেটা হচ্ছে জলবায়ু রিলেটেড, জলবায়ু বিষয়ক। হ্যাঁ, জলবায়ু চুক্তি, জলবায়ু সম্মেলন, এই জলবায়ু নিয়ে যে বিষয়গুলো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানের যে সাম্প্রতিক কিছু ঘটনা আছে, এইবারে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভিতরে একটা কোশ্চেন পাবেনই আশা রাখি ইনশাল্লাহ, সেটা হচ্ছে কোভিড-19, এই করোনা ভাইরাস নিয়ে একটা পরীক্ষা প্রশ্ন পাবেনই। বিশেষ করে কোন কোম্পানি প্রথম ভ্যাকসিন বের করতেছে, কোন দেশ, এই সব বিষয়গুলো নিয়ে আপনি এখান থেকে পাবেন। কিছু ঘোষণা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে, এই সব বিষয় থেকে আপনি আন্তর্জাতিক বিষয়গুলো পাবেন। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আরও সহজ করে দেয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বাজারের যে কোনো একটা সহায়ক বই, সেই বই থেকে A to Z খালি প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে ফেলেন। A to Z শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো যেখানে আসছে, যেই জায়গা থেকে আসুক না কেন। এরপরে আমরা আসবো বাংলাদেশ বিষয়াবলী। হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসে দেখেন, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে 30 মার্ক। বাংলাদেশ বিষয়াবলীর মার্ক হচ্ছে BA সাবজেক্টের হচ্ছে 30 মার্ক। এই 30 মার্ক কিভাবে আসে, কই থেকে আসে দেখেন, আমাদের সিলেবাসে আছে। যাদের সামনে সিলেবাস আছে তারা একটু সিলেবাসটা ধরেন, সিলেবাসটা দেখেন। বাংলাদেশ বিষয়াবলী দেখেন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী 6টা প্রশ্ন আসে। এখানে দেখেন আমাদের মুক্তিযুদ্ধ সহ সবকিছু আছে। হ্যাঁ, ঘটনা 54 সালের নির্বাচন, তারপরে 6 দফা, গণ অভ্যুত্থান, হ্যাঁ, অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের কিছু ঘটনা, আত্মসমর্পণ। বাংলাদেশের কৃষি, জনসংখ্যা থেকে 3টা প্রশ্ন, অর্থনীতি থেকে। দেখেন এখানে আমি সহজ করে দেই কি কি পড়বেন প্রত্যেকটা জিনিস। এই যে প্রিভিয়াস কোশ্চেনে দেখেন কি বলে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে যে বিষয়গুলো আসছে, প্রত্যেকটা যে টপিকসগুলো আলোচনা করা হয়েছে সেখান থেকে আসছে পরীক্ষায়। হ্যাঁ, আমি জাস্ট কোথায় থেকে পড়বেন সেগুলো একটু দেখাই। 1905 থেকে 1971 সালের যত ঘটনা আছে, গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনাগুলো পড়বেন এবং বিগত প্রশ্ন দেখবেন। এরপরে যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে এই কি বলে বাংলাদেশের কৃষি থেকে, এই বাংলাদেশের কৃষি থেকে কিছু প্রশ্ন হয়। এটা হচ্ছে আসলে কিছু করার নাই, আপনি পড়লেও পারবেন, না পড়লেও পারবেন। সেটা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এই যে বর্তমানে বিড়ি কি কতগুলো যেন এই পর্যন্ত সর্ববড় ধান আবিষ্কার করছে, হ্যাঁ, কতগুলো ধান আবিষ্কার করেছে, এই বিষয়গুলো একটু আমাদের দেখতে হবে। তারপর আসেন অর্থনীতি নিয়ে, অর্থাৎ কৃষি। তারপর আসেন অর্থনীতির যে বিষয়গুলো আছে, এটা হলো এই অর্থনীতির বিষয়গুলোতে অতি সাম্প্রতিক কিছু ঘটনা আছে, অর্থনীতি নিয়ে প্রিভিয়াস কিছু প্রশ্ন দেখবেন। আর দেখবেন হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ 2020-21 সালের যে অর্থনৈতিক সমীক্ষাটা আছে সেটা একটু দেখবেন। এখান থেকে দেখবেন প্রথমে কিছু ফিগার আছে, জনসংখ্যা কত, আমাদের বাজেটটা দেখবেন, সর্বশেষ বাজেটটা দেখবেন। এই বিষয়গুলো অর্থনৈতিক সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এরপরে দেখবেন সেটা হচ্ছে এই কি বলে জনসংখ্যা। এই যে এই বছরে কিন্তু আদমশুমারি, 2021 সালে কিন্তু আদমশুমারি হবে। হ্যাঁ, জনসংখ্যা আদমশুমারি উপজাতি, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর 1-2টা প্রশ্ন আসে উপজাতি থেকে। এই জনসংখ্যা থেকে এবার আদমশুমারিটা খুবই গুরুত্বপূর্ণ, পড়বেন খুবই পরিমাণে অল্প, কিন্তু দেখবেন প্রশ্ন চলে আসছে, কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আসেন শিল্প বাণিজ্য থেকে। এটা জাস্ট বইতে যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে যাবেন, কোন শিল্প কত সালে অনুমোদন পাইলো, কত সাল থেকে রপ্তানি করলো, আমদানি করলো, কোন দেশে, আমাদের দেশে আমদানি বেশি করে, আমরা কোন দেশে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি করি, এই বিষয়গুলো। ঠিক আছে, সংবিধান খুবই গুরুত্বপূর্ণ পাঠ, সংবিধান। এই সংবিধানটা পড়লে দেখেন কোন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকারের ব্যবস্থা সহ চলে আসে।
অর্থাৎ সংবিধানটা পড়বেন, এখানে সংবিধানের 3 মার্ক সহ আরও 6 মার্ক, 3 + 3 এটা কাভার হয়ে যায়। সংবিধানটা বুঝে বুঝে পড়বেন এবং সংবিধানের অনুচ্ছেদ পরীক্ষা আসে, সংবিধানের হিস্ট্রি আসে। সুতরাং এই বিষয়গুলো প্রিভিয়াস কোশ্চেন পরীক্ষা আসবেই। আপনার এই সংবিধানটা জানতে হবে, সংবিধানের কোনো বিকল্প নাই। সুতরাং এবং বাংলাদেশের জাতীয় অর্জন অর্থাৎ বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশ বর্তমানে কি করছে, এই রেমিটেন্সে কিন্তু রেকর্ড সংখ্যক অবদান রাখতেছে, ঠিক আছে। অর্থাৎ প্রবাসীরা আমাদের দেশে যে টাকা পয়সা পাঠাচ্ছে খুবই অনেক ধীরে ধীরে অনেক বেশি বাড়ছে, এখন বর্তমানে সম্ভবত 41 বিলিয়ন মার্কিন ডলার মেবি। এখন আসেন আপনারা তারপর দেখে নেবেন সর্বশেষ আপডেটটা। তার মানে কি হলো, এবং সরকার ব্যবস্থা, এই যে বর্তমানে যে পৌরসভার কিছু নির্বাচন হচ্ছে, অর্থাৎ এই নির্বাচনের বিষয়গুলো স্থানীয় সরকারের বিষয়গুলো থেকে, স্থানীয় সরকারের বিষয়গুলো থেকে আপনারা একটু পড়বেন গুরুত্ব দিয়ে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপরে আসেন বাংলাদেশ গেল, আন্তর্জাতিক গেল, এরপরে সাবজেক্টে আছে হচ্ছে আমাদের সামনে ভূগোল, নৈতিকতা ও কম্পিউটার নিয়ে কিছু বলি। কম্পিউটারের যে বিষয়গুলো আছে, কম্পিউটার আপনি দেখবেন কিছু পরীক্ষা প্রশ্ন আসে রিপিট কোশ্চেন হয়, অর্থাৎ আইসিটি সাবজেক্টে দেখবেন বিগত প্রশ্নের কোনো বিকল্প নেই, বিগত প্রশ্নের কোনো বিকল্প নেই। 1+ যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট স্টুডেন্ট, এদের সাথে আমাদের ভাই কম্পেয়ার না। যারা বিজ্ঞানের স্টুডেন্ট, এদের সাথে আমাদের কোনো কম্পেয়ার না। এছাড়াও আপনারা কি করবেন, যে কোনো বাজারের একটা বই থেকে A to Z পড়বেন, শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনগুলো। এছাড়া পড়ে রাখবেন যে কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, কোনটা কত সালে আবিষ্কার হচ্ছে। কিছু জেনারেল কোশ্চেন আছে যেগুলো পরীক্ষা আসে, এগুলো আসলে যেন কোনোভাবে আপনার মিস না হয়। কম্পিউটার নিয়ে বিগত যে অ্যানালাইসিসটা আছে আমি একটু বলে দিচ্ছি, যে ইনপুট আউটপুট থেকে প্রতি বছর 1-2টা করে প্রশ্ন আসে। কম্পিউটারের সংগঠন থেকে প্রতি বছর 2-3টা করে প্রশ্ন আসে। ইতিহাস থেকে একটা আসে। সফটওয়্যার থেকে কি ধরনের সফটওয়্যার থেকে প্রশ্ন, নাম্বারিং সিস্টেম, বিশেষ করে বাইনারি সংখ্যাটার সিস্টেমটা শিখবেন, এটা খুবই সহজ এবং পরীক্ষা এসে থাকে। এই লজিক গেট সহজ আছে, আপনি একটু দেখে নিতে পারেন। কোডিং যে বিষয়গুলো থাকে এগুলা ভাই যারা আমরা আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য ডিফিকাল্ট। কেউ যদি ভালো বুঝতে পারেন মোস্ট ওয়েলকাম, না পারলে এটার জন্য অতিরিক্ত লেবার দেওয়ার কোনো দরকার নাই। আপনার প্রিলিমিনারিতে টিকার জন্য 200 মার্কের মধ্যে 200 মার্কের দরকার নাই। তথ্য প্রযুক্তি নিয়ে যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এইসব বিষয় রিলেটেড পরীক্ষা প্রশ্ন আসে। সুতরাং এইখানে প্রযুক্তি থেকে 5 মার্ক আসে, এই 5 মার্ক আমাদের জন্য সহজ। এবং আসেন নৈতিকতা নিয়ে আমি এবং ভূগোল নিয়ে কিছু কথা বলি। নৈতিকতা এবং ভূগোল নিয়ে প্রথমে আসি। ভূগোল হলো কি, বাংলাদেশের বিশ্ব পরিস্থিতি, এর পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ওইখানে আসলে মুখস্থ পড়লে কাজ হবে না। বিগত প্রশ্ন দেখবেন আর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন আসলে কি টাইপের প্রশ্ন, আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে ওইখানে পরীক্ষার অ্যান্সার করতে হবে। সুতরাং এটার জন্য আপনার অতিরিক্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার হয়। ভূগোলের বিশাল একটা অংশ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কভার করে। এবং এছাড়া বিগত প্রশ্ন ব্যাখ্যা সহ দেখতে হবে অবশ্যই, ঠিক আছে। এটার জন্য বেশি সময় ইনভেস্ট কোনোভাবেই করবেন না, যেহেতু সময় হচ্ছে টোটাল 60 দিন। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে নৈতিকতা নিয়ে একটু নৈতিক পরীক্ষা করবো। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এই সম্পর্কে যে কথা বলবো, আপনি যদি নৈতিকতা নিয়ে সারা বছরও পড়েন আপনার কোনো লাভ হবে না। আবার যদি নৈতিকতা নিয়ে একদম না পড়েন আপনি বেনিফিটেড কিভাবে? কারণ এখানে আমার এক বন্ধু একটা কথা বলেছিলেন, আমার এই দোস্ত যদি আজকে শুনে থাকেন আমার এই কথাগুলো হয়তো সে বুঝতে পারবে যে সে আমাকে কোট করছে। সেটা হচ্ছে আমার এই বন্ধু বলেছিল, যার নৈতিকতা যতটুকু সে পরীক্ষার হলে নৈতিকতা সম্পর্কে ততটা পারে। সুতরাং আমাদের নৈতিকতার উপরে, আমাদের চিন্তা ভাবনার উপরে, আমাদের ভাবনার উপরে নির্ভর করে, আমাদের নৈতিকতার উপরে। সুতরাং আপনার নৈতিকতার উপরে নির্ভর করবে আপনি এই প্রশ্নগুলোর উত্তর কত ভালোভাবে দিতে পারবেন। একটা বিষয় আপনাদের আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে নৈতিকতার প্রশ্নগুলোর
20% প্রশ্ন রিপিট হয়, নৈতিকতার 20% প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, নৈতিকতার 20% প্রশ্ন হলো রিপিট হয়। আমি আবারও বলছি, কারণ হচ্ছে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে দেয়। এটার জন্য জাস্ট আপনার চিন্তা শক্তিটা হচ্ছে মেন, অতিরিক্ত সময় ইনভেস্ট করার কোনো দরকার নাই এই সংক্ষিপ্ত সময়ের জন্য। যেই জিনিসগুলো আমি গুরুত্ব দিলাম, যেই জিনিসগুলোর উপরে গুরুত্ব আরোপ করলাম, এটার মেন কাজটাই ছিল হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রশ্ন পড়তে হবে, পরীক্ষা প্রস্তুতি নিতে হবে, সিলেবাসটা ধরে ধরে টাইম ফিক্সড করে করে। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের সাথে আমার কি হলো, এই 60 দিনের প্রস্তুতির 41তম BCS এর 60 দিনের প্রস্তুতি অর্থাৎ সংক্ষিপ্ত প্রস্তুতির বিষয়গুলো। ঠিক আছে, আমি জাস্ট রিপিট করব আমি কোন কোন কথাগুলোর উপরে বেশি ফোকাস করেছি, কোন কোন কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই বিষয়গুলো। নাম্বার 1, আপনাকে 30 দিনের একটা প্রস্তুতি নিতে হবে। 30 দিনের প্রস্তুতি নিয়ে 30 দিনের মধ্যে আগামী 1 মাসের মধ্যে, আজকে 17 তারিখ, আগামী 17 তারিখের মধ্যেই, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 17 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই 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 কি করতে হবে, একবার হলো পুরা BCS এর সিলেবাসের টপিকগুলো রিভিশন করতে হবে। আপনি কত ঘন্টা ঘুমাবেন সেটা ফ্যাক্ট না, কত ঘন্টা প্রস্তুতি নেবেন সেটাও আমার জানার দরকার নাই। দরকার হলে 48 ঘন্টা পর পর 6 ঘন্টা করে ঘুমাবেন, প্রয়োজন হলে 48 ঘন্টা পর পর 6 ঘন্টা করে ঘুমাবেন। শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। বিলিভ ইট অর নট, আপনার এই শরীরটাকে আপনার সহনশীল পর্যায়ে নিতে হবে। শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। হ্যাঁ, কোনোভাবেই আজকে থেকে কোনোভাবেই পিছিয়ে যেতে হবে না, মনোবল হাই রাখতে হবে, মানসিকভাবে শক্তি রাখতে হবে। মেন্টাল শক্তি হচ্ছে মেন, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং খাবার দাবার খেতে হবে যত সময়ে, ঘুম ঘুমাইতে হবে, পড়াশোনা এবং খাবার দাবার ঠিক রাখতে হবে। এবং ওই আমার এই হয়েছে সেই হয়েছে এগুলো কোনো কারণ বরদাস্ত করা যাবে না। কোনোভাবেই MT মডেল টেস্ট মিস করা যাবে না। প্রতিদিন 2টা, 30 দিনে 60টা, এরপরে হচ্ছে MT 4টা মিনিমাম। 30 দিনে হচ্ছে কয়টা, 120টা, মোট 180টা মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনাকে এই পরীক্ষার প্রস্তুতির সময় দিতে হবে। বিশ্বাস করেন, পরীক্ষার হলে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার কাছে মনে হবে আপনি একটা মডেল টেস্ট দিচ্ছেন। পরীক্ষার হলে যখন আপনি প্রবেশ করবেন আপনি নিশ্চিত থাকেন মনে হবে আপনি একটা মডেল টেস্ট দিচ্ছেন। আপনার কাছে প্রিলিমিনারি পরীক্ষা কোনো পরীক্ষাই মনে হবে না। আমি আপনাদেরকে বলছি আপনার কাছে এটাই মনে হবে। হ্যাঁ, এবং আপনাদের সামনে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনাদের সাথে 20 মিনিট বা আধা ঘন্টার একটা লাইভ সেশনে আসবো। সেটা হচ্ছে পরীক্ষার হলে MCQ পরীক্ষা কিভাবে ডিফেন্স খেলবেন, কিভাবে দাগাবেন, কিভাবে মার করবেন, সেই বিষয়গুলো নিয়ে। এই পর্যন্ত আমরা সকলেই ভালো থাকি, সকলেই সুস্থ থাকি, সবার সুস্থতা কামনা করছি। 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা ঘুমাবো। আমরা শরীরটাকে কি করব, শরীরটাকে এখন উজাড় করে দেব। আমরা আমাদের প্রস্তুতি নেব, যে কোনোভাবে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত হতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু বাদ দেওয়ার পরীক্ষা, এটা কিন্তু নির্বাচিত করার পরীক্ষা না, বাদ দেওয়ার পরীক্ষা। এখানে টিকে থাকাটাই চ্যালেঞ্জ। BCS পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এটা আমার কথা না, এটা অনেকেরই কথা। সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা টিকা, কারণ 4.5 লক্ষ ছেলেমেয়ের মধ্যে শিক্ষার্থীদের ভিতরে আমাকে ডিফেন্স স্কেলে পরীক্ষায় টিকতে হবে। এবং একটা কথা বলি, কিছু অনুপ্রেরণামূলক বাক্য দেখবেন, সেটা হচ্ছে একটা কথা মনে রাখবেন যে এই এক সময় আমরা নষ্ট করছি, এখন সময় আমাদের নষ্ট করা, সুতরাং সময় আজকে থেকে আর নষ্ট করব না। এবং আপনারা যারা পাবলিক লাইব্রেরি, ঢাকা পাবলিক লাইব্রেরিতে যারা পড়াশোনা করেছেন সেখানে দেখবেন শওকত ওসমান এর একটা ফলকের নিচে লেখা আছে, জ্ঞান হচ্ছে স্রোতের উজানে নৌকা বাওয়া, থেমে গেলেই পিছিয়ে যাওয়া। কথাটা আমি আবারও বলছি, জ্ঞান হচ্ছে স্রোতের উজানে নৌকা বাওয়া, থেমে গেলেই পিছিয়ে যাওয়া। সুতরাং এই কয়েকটা কিছু লাইন আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। সুতরাং আপনি আজকে থেকে থেমে যাবেন না। আপনি এই চলমান পরিস্থিতির মধ্যে আপনি
স্রোতের প্রতিকূলে আপনি নৌকা বেয়ে যাচ্ছেন, আপনার যদি এখনই বৈঠাটা বা হালটা আপনি তুলে ফেলেন, আপনি পিছিয়ে যাবেন। সুতরাং তুলে ফেলার কোনো সুযোগ নাই, যে কোনো মূল্যে সেখানে প্রতিরোধ করলে ঠিক আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে কোনোভাবেই। যাই হোক, অনেক কথা বললাম, আমি একজন ক্ষুদ্র মানুষ, অনেক কথা বললাম আপনাদের সামনে। সকলে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আপনাদের আর একটা বিষয় এখানে ইনভাইটেশন করি, সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আমি আমার পেজে লিঙ্ক দিয়ে রাখি, আপনারা সবাই সেখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে নিলে সেখানে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি শুধুমাত্র বিসিএস সহ বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের সমাধানগুলো। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।